স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোসিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টারে সোসিওলজি অনার্সের যে 3টি পেপার পড়তে হবে অর্থাৎ ডিএসসিসি 13, 14 এবং 15, এই 3টি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে এখানে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের শেষ যে পেপারটি আছে ডিএসসিসি 15 পেপার, এই পেপারটা কিন্তু তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বেস পেপার, অর্থাৎ যেটা তোমাদের আছে ফিল্ড ওয়ার্ক, রিপোর্ট রাইটিং এবং ভাইবা। এগুলো তোমাদের রাইটিংয়ের বিষয়, এগুলো তোমাদের শিখতে হবে এবং তারও সাজেশন কিন্তু দেওয়া আছে এখানে। তোমরা কমপ্লিট সাজেশন দেখে নাও 3টে পেপারের। তবে আবারও বলছি, তোমাদের মূল যে পরীক্ষা সেখানে 2টো পেপারের পরীক্ষা হবে, ডিএসসিসি 13 এবং 14, এবং এই যে 15 পেপার এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হবে এবং এটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব কলেজেই হবে। ঠিক আছে, এবারে তোমরা 3টি পেপারের কমপ্লিট সাজেশন তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। প্রথমে তোমাদের ডিএসসিসি 13 পেপার, যেটা আরবান সোসিওলজি। এখানে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, যেগুলো 3টে করে স্টার দেওয়া আছে, এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, নগর সমাজতত্ত্বের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো এবং সমাজতত্ত্বের একটি বিশেষ শাখা হিসাবে এর গুরুত্ব। গ্রামীণ নগর সভ্যতা বলতে কী বোঝো, এই বিষয়ে বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। লুই আর্থার বর্ণিত জীবন ধারণের পদ্ধতি হিসাবে নগরায়নের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। নগরায়ন প্রক্রিয়া ও ধরনগুলি বিস্তারিত আলোচনা করো। উন্নয়নশীল দেশে নগরায়নের প্রকৃতি কেমন। নগর সমাজতত্ত্বের বাস্তু সংস্থানিক দৃষ্টিভঙ্গি বা শিকাগো স্কুলের অবদান। নগর সমাজতত্ত্বের রাজনৈতিক অর্থনীতি দৃষ্টিভঙ্গিতে ডেভিড হার্ভে বা ম্যানুয়েল ক্যাসেলস এর মতানুসার ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন আছে দেখো, নগর হলো সংস্কৃতি মানে সিটি অ্যাজ কালচার দৃষ্টিভঙ্গির উপযুক্ত উদাহরণ সহ আলোচনা। তারপরে পরিযান বা অভিবাসন কাকে বলে, ভারতের মতো উন্নয়নশীল দেশে গ্রামীণ থেকে শহরে পরিযানের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপর পরিযায়ী শ্রমিকদের সমস্যাগুলি ভারতের প্রেক্ষাপটে আলোচনা, তাদের সুরক্ষায় কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তারপরে আছে স্মার্ট সিটি মিশন কি, ভারতের স্মার্ট সিটির বৈশিষ্ট্য এবং এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করো। এই 10টা প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য একদম 15 নম্বরের প্রথম পেপার থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আরও কয়েকটি প্রশ্ন এখানে 15 নম্বরে সাজেস্ট করা হয়েছে তোমাদের। 13 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে, এবং সাইবার অপরাধের প্রশ্নটা একটু দেখে যেতে হবে, একটু গুরুত্বপূর্ণ আছে। এই হচ্ছে তোমাদের 15 নম্বরের প্রশ্নের সাজেশন। এবার এই পেপারের 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে নগরবাদ এবং নগরীয়তা মধ্যে পার্থক্য নিরূপণ করো। নগর সমাজতত্ত্বের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। উদ্যান নগরী বলতে কী বোঝো, নব্য নগর সমাজতত্ত্ব সম্পর্কে একটি টিকা লেখো। নেটওয়ার্ক সোসাইটি বা নেটওয়ার্ক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো, নগর বাস্তু সংস্থানের ধারণাটি ব্যাখ্যা করো। পরিযানের পশু বা পুল ফ্যাক্টর বলতে কী বোঝো, ঠিক আছে, পরিযানের পুশ বা পুল ফ্যাক্টর বলতে কী বোঝো। তারপরে বাকি তোমরা এগুলো দেখো, 5 নম্বরের প্রশ্ন এগুলো তৈরি করতে হবে। এবার হচ্ছে তোমাদের ডিএসসিসি 14 যে পেপার অর্থাৎ সোসিওলজি অফ জেন্ডার, এই পেপারে 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে লিঙ্গ এবং জেন্ডারের মধ্যে পার্থক্য, জেন্ডারকে কেন একটি সামাজিক বিনির্মাণ বলা হয়। তারপরে পিতৃতন্ত্র কাকে বলে, পিতৃতন্ত্রের বিভিন্ন রূপ বা ধরন এবং সমাজ জীবনে এর প্রভাব। তারপরে আছে উদারপন্থী নারীবাদ সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা, এর সীমাবদ্ধতাগুলি কী কী। নেক্সট হচ্ছে আমূল নারীবাদ বা র্যাডিক্যাল ফেমিনিজম বা র্যাডিক্যাল নারীবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো, এটি উদারপন্থী নারীবাদ থেকে কিভাবে আলাদা। নেক্সট আছে জেন্ডার সামাজিকরণ বলতে কী বোঝো, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে জেন্ডারের ভূমিকা নির্মাণে সাহায্য করে। তারপরে ভারতে জাতি, বর্ণ এবং জেন্ডারের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। দলিত নারীবাদ বা নিম্নবর্গের নারীবাদের অবস্থান ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো কর্মক্ষেত্রে নারীদের সমস্যাগুলি আলোচনা করো, এর সঙ্গেই আছে লিঙ্গভিত্তিক শ্রম বিভাজনের ধারণাটি ব্যাখ্যা করো।
তারপরে জেন্ডার অসমতা বা বৈষম্য বলতে কী বোঝো, কর্মক্ষেত্র ও পরিবারে জেন্ডার বৈষম্যের স্বরূপ আলোচনা করো। তারপরে দেখো তৃতীয় লিঙ্গ কাকে বলা হয়, ভারতীয় সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের সামাজিক সমস্যা ও বৈষম্যগুলি ব্যাখ্যা করো। এবং বাকি প্রশ্ন এখানে দেখো যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো। আর আবারও তোমাদের একটা বিষয় মনে করাই যে তোমাদের জন্য এই 3টে যে পেপার আছে, তোমাদের এই 3টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো জেন্ডার বলতে কী বোঝো, তারপরে গ্লাস সিলিং ধারণাটি ব্যাখ্যা করো। এইভাবে 5 নম্বরের প্রশ্ন দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো স্টার দেওয়া আছে, তবে স্টার বাদেও পড়তে হবে কারণ 5 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে, তবে যেগুলো দেওয়া আছে সেগুলো করলে হবে। এবারে যে 15 নম্বরের তোমাদের 15 নম্বর যে পেপারটি আছে অর্থাৎ 15 পেপার, এখানে ফিল্ড ওয়ার্ক, রিপোর্ট আর রিপোর্ট রাইটিং এবং ভাইবা আছে। আর এটা সম্পূর্ণ তোমাদের প্র্যাকটিক্যাল বেস পরীক্ষা, অর্থাৎ এটা তোমাদের কিন্তু যেমন সেমিস্টার পরীক্ষা হয় রুটিন অনুযায়ী ক্যালকাটা ইউনিভার্সিটির, সেটা নয়, এটা কলেজে হবে। এটা তোমাদের একদম ইন্টারনাল পরীক্ষা টাইপের, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। কিছু প্রশ্ন এখানে তোমাদের সাজেস্ট করা হয়েছে, এই প্রশ্নগুলো তোমাদের করলে অনেকটা হেল্পফুল হবে তোমাদের প্রজেক্টে, এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো সেখানে এই প্রজেক্টের প্রশ্নের অ্যান্সারগুলোও তোমরা পাবে, ঠিক আছে, এবং যেগুলো তোমাদের প্রজেক্টের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। দেখে নাও তোমরা। এবং তোমাদের সিলেবাস অনুযায়ী যে রিপোর্ট লিখতে হবে 5000 শব্দে, সেখানে কি কি পয়েন্ট দিতে হবে সেগুলো এখানে কিন্তু মেনশন করা আছে, তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও।